রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা নেবেন। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান বিষয়ে। বাংলাদেশের সংবিধান বিষয়ে গত 5ই আগস্ট যখন শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে যান, তারপরে একটা ইন্টারিম সরকার শপথ নেন এবং সেই ইন্টারিম সরকারের প্রধান ছিলেন জনাব ইউনূস সাহেব। তিনি শপথ নেওয়ার পরে, অর্থাৎ তিনি শপথ নিয়েছেন ৭২-এর সংবিধান অনুযায়ী। ৭২-এর সংবিধান অনুযায়ী তিনি শপথ নিতে পারেন স্পিকার বা ডেপুটি স্পিকার। তো স্পিকার ডেপুটি স্পিকার ছিল না তখন। তিনি ৭২-এর সংবিধান অনুযায়ী শপথ নিয়েছিলেন জনাব বর্তমান আমাদের যে রাষ্ট্রপতি আছে জনাব চুপ্পু সাহেবের কাছে। রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের কাছে তিনি শপথ নিয়েছিলেন। তিনি ৭২-এর সংবিধান অনুযায়ী তিনি শপথ নিয়েছেন। তারপরে সেই শপথ নেওয়ার পরে তিনি সংবিধান কিন্তু লঙ্ঘন করেছেন। যে ৭২-এর সংবিধান অনুযায়ী তিনি শপথ নিয়েছেন, সেই ৭২-এর সংবিধানকে তিনি ছুঁড়ে ফেলে দিয়েছেন। কারণ যে আইনগুলো মানার কথা ছিল ৭২-এর সংবিধান অনুযায়ী, সে আইনগুলো তিনি মানেননি। তিনি বিদেশ সফরে থেকে এসে তিনি রাষ্ট্রপতির সাথে বিদেশ সফর বিষয়ে কথা বলবেন এবং তিনি দেখা করবেন, সৌজন্য সাক্ষাৎ করবেন, কিন্তু তিনি সেটা করেননি। তিনি বাংলাদেশের বিজয় দিবস, স্বাধীনতা দিবস, বাংলাদেশে 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস, এই দিবসগুলো তিনি তার সময় পালন করেননি। এবং তিনি এই সংবিধান লঙ্ঘন করার জন্য, সংবিধান যাতে লঙ্ঘিত হয়, তিনি বাংলাদেশের বিভিন্ন দলগুলোতে তার কাজে কর্মে তাদেরকে উৎসাহিত করেছেন। তারপরে তিনি সংবিধান সংস্কার পরিষদ তিনি গঠন করেছেন, যে সংবিধান সংস্কার পরিষদের করেছেন ডক্টর আলী রিয়াজ সাহেব। এবং এই সংবিধান সংস্কার বিষয়ে আমাদের বাংলাদেশের অনেক রাজনীতিবিদরা তারা বলেছেন এটা সংবিধান সংস্কার পরিষদ না, এটা পাকিস্তান পুনরুদ্ধার কমিশন। কারণ পাকিস্তান পুনরুদ্ধার কমিশন এই কারণে বলেছেন, বর্তমান পাকিস্তানের সাথে বাংলাদেশের যে সাবেক ইন্টারিম সরকারের যে সম্পর্ক ছিল, তাদের সাথে যে দহরম মহরম ছিল, তাতে করে মানুষ অর্থাৎ বাংলাদেশের রাজনীতিবিদরা এটা বলতেই পারে না। আবার একটা জিনিস দেখেন যে বর্তমান যে এই যে 12ই ফেব্রুয়ারি যে ইলেকশনটা গেল, সেখানে যে ৭২-এর সংবিধান অনুযায়ী কিন্তু ইলেকশনটা হয়েছে। সেই ৭২-এর সংবিধান অনুযায়ী ইলেকশনটা হলো, আবার তারা কি করলো, যারা নির্বাচনে জয়লাভ করলো, সেই নির্বাচনে জয়লাভ করে সবাই না, কেউ কেউ, বিশেষ করে আমাদের বাংলাদেশে একটা ইসলামিক দল, তারা এটা কি করলো, শপথ নিল। শপথ নিয়ে আবার সেই সংবিধানকে অবমাননা করার জন্য তারা উঠে পড়ে লাগলো। তারা বলল যে আবার এই যে তাদের সংবিধান সংস্কার কমিশনের জন্য অর্থাৎ গণভোটের জন্য তারা আলাদা একটা করবে, শপথ গ্রহণ করবে। কেন আলাদা? আপনাদের শপথ একটা করা হয়েছে, তারপরে আবার কিসের জন্য করবেন, শপথ নেবেন? এটা কি কোনো সংবিধানে আছে নাকি? আপনারা যে সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, সেই সংবিধানের কোথাও কি আছে যে দ্বিতীয়বার শপথ নেবেন? এটা নেই। এবং যে গণভোটটা হয়েছে, এই গণভোটটাই অবৈধ। কারণ গণভোটটা দিতে হয় আগে সংসদে পাশ করতে হয়, সংসদে পাশ করে এটা রাষ্ট্রপতির কাছে দিতে হয়। রাষ্ট্রপতি যদি সিগনেচার করার সময় মনে করেন যে না, আরও যাচাই বাছাই করার প্রয়োজন আছে, তখন আবার এটাকে তিনি গণভোটের জন্য পাঠাইতে পারেন, গণভোটের জন্য পাঠাইতে পারেন। সে গণভোটের জন্য পাঠায়, সংবিধান তো কার্যকর নাই, সংবিধান কার্যকর ছিল না তখন ইন্টারিম সরকারের সময়। তাহলে আপনারা গণভোট করলেন কিভাবে? এর আগে গণভোট হয়েছে 1979 সালে, 1983 সালে ইরশাদ সাহেব করেছেন, একটা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব করেছেন।
তাদের সে 2টা গণভোট কিন্তু বাতিল হয়ে গেছে। বাংলাদেশের কোর্টই এটা বাতিল করেছেন। তা যার কারণে এটাও কিন্তু চলবে না। এখন দ্বিতীয়বার যদি শপথ গ্রহণ করায়, ভবিষ্যতে তো আপনারা একটা কেসে পড়ে যেতে পারেন, রাষ্ট্রদ্রোহিতার সামিল হিসেবে একটা কেসে পড়ে যেতে পারেন, তখন একটা সমস্যা হবে। এবং আপনারা যে এই যে সাবেক সরকার এবং বর্তমান সরকারও সম্ভবত, বর্তমান সরকার কোনো কথাই স্পষ্টভাবে কোনো কিছু বলছেন না, কিন্তু একটা জিনিস শোনা যাচ্ছে যে তারা একটা ইনডেমনিটি দিতে পারেন। তো ইনডেমনিটি কিন্তু অতীতে টেকেনি। আমরা 15ই আগস্টের ব্যাপারে ইনডেমনিটি দেখেছি, আমরা র্যাবের ব্যাপারে ইনডেমনিটি দেখেছি, অনেক ইনডেমনিটি কিন্তু বাংলাদেশে হয়েছে। এখন সেই ইনডেমনিটিগুলো কিন্তু টেকেনি। একটা বিদ্যুৎ বিভাগের বিদ্যুৎ নিয়ে একটা ইনডেমনিটি দিছিল সম্ভবত, এখন সেটার বিষয়ে কেউ চ্যালেঞ্জ করেনি, কিন্তু সংবিধানের ব্যাপারে ইনডেমনিটি দিলে কিন্তু সেটা কিন্তু চ্যালেঞ্জ করে, ভবিষ্যতে চ্যালেঞ্জ করে, সেগুলো টেকে না। এখন সাবেক সরকার যে এই ইউনুসেফের যে সরকার ছিল, এটা মূলত তারা মুক্তিযুদ্ধের আইডেন্টিটি মুছে ফেলা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছে। তারা ব্যাপক ভিত্তিকভাবে তারা ষড়যন্ত্র করেছে, এবং কিছু ইসলামিক দল তারা 71 সালের কথা বলে না, তারা বলে কখন 47-এর কথা। আরে ভাই, আপনারা তো 47-এও দেশের পাক ভারত যখন আলাদা হয় তখন তারা করেছিল, বিরোধিতা করেছে। এই বাংলাদেশের জামাতে ইসলাম 1947 সালে যে পাক ভারত যে দুটা দেশ হয় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, তখন তারা সেটাকে বিরোধিতা করে। আবার 71 সালেও বিরোধিতা করে। তারা 71 সালে মনে হয় যে তাদের সতীন, তারা 71 সালের কথা বলতে লজ্জা পায়। 71 সালের কথা বলতে তারা লজ্জা পায়। তো যার কারণে তারা বারবার 47 আনে, বারবার পলাশির যুদ্ধ আনে, এই অতীতের কথা আনে। কারণ এটা বললে তারা 71 সালে যে অপকর্মগুলো করেছে, সে অপকর্মগুলো পাবলিক জেনে ফেলাবে, পাবলিক বুঝে ফেলাবে। পাবলিক জানে, সবই জানে, তাই এখন পাবলিক বলতে তারা লজ্জা পায়। সুধী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।